নমস্তে ফ্রেন্ডস। ডিএ মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পরেও রাজ্যের তরফে আবার রায় মডিফিকেশনের আবেদন। এতদিনের প্রাপ্য মাইনের টাকা, এত সরকারি কর্মচারীর এতদিনের প্রাপ্য মাইনের টাকা, সেই 2008 সালের পর থেকে আজ 2026, 18 বছরের না পাওয়া বেতন দেশের উচ্চতম আদালতের রায়ের পরেও আজও দিতে চায় না রাজ্যের সরকার। এতদিনে কত মানুষ শুকনো মুখে যোগ্য বেতন না পেয়ে ঢলে পড়েছে মৃত্যুর কোলে। এত মৃত্যুর দায় কি রাজ্য সরকার নিতে পারছে? এত মৃত্যু, এত অন্যায়ের দায় নিয়ে সরকার ও আমলারা বাঁচছেন কি করে? এত টাকার 18 বছরের সুদ মিলল না, মানুষগুলো মারা পড়লো বিনা দোষে। কত পেনশনারের মেয়ের বিয়ের সংস্থান হলো না, আমার নিজের জানা এমন ঘটনা। পেনশনারদের কথা কি চিন্তা করতে হবে না? আন্দোলনের মঞ্চে তাদের শুকনো ম্লান মুখগুলোকে আমরা দেখিনি? পেনশনাররা ধুঁকছেন কোনো মতে বাসে করে বাড়ি ফিরবেন কিভাবে, বাসের ভাড়াটা আছে সেইটা গুনে গুনে তারা আসতেন আন্দোলনের মঞ্চে। আমরা কি ভুলে যেতে পারি? এত কষ্ট করে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তারা, ব্যাঙের আধুলি দিয়ে দিয়ে টাকা জমা করেছিলেন। সেই মামলার হিউজ কস্ট, সুপ্রিম কোর্টে মামলা করার যে বিরাট কস্ট, এই এত বঞ্চিত রাজ্য সরকারি কর্মচারীরা একটু একটু করে ব্যাঙের আধুলি জমিয়ে সেই মামলার অর্থের যোগান করেছিলেন। সে মামলার কস্ট কি রাজ্য সরকারের উপর বর্তানো উচিত নয়? কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু রাজ্য সরকারকে কস্ট করা হয়নি। কত বিধবার দীর্ঘশ্বাস জমে উঠেছে নবান্নের চারপাশে। তাদের স্বামীরা তাদের প্রাপ্য বেতন সেই 2008 সাল থেকে না পেয়ে মারা গিয়েছেন এক বুক যন্ত্রণা নিয়ে। এরিয়ার ডিএর টাকা না পাওয়া মানে বেতনের টাকা না পাওয়া। বেতন কোনো দান খয়রাত নয়, বেতন হলো শ্রমের মূল্য। দান খয়রাত খারাপ জিনিস নয়, দান খয়রাত হোক, কিন্তু কর্মচারীদের শ্রমের মূল্য যে বেতন সেইটি দিতে হবে। এবং শ্রমের মূল্য যদি কোনো রাজ্যের সরকার না দেয় তাহলে তার সুদূর প্রসারী প্রভাব রাজ্যের অর্থ ব্যবস্থার উপর পড়ে। কিভাবে পড়ে সেইটি বোঝানোর জন্য, সেইটি উল্লেখ করার জন্য এই প্রসঙ্গে আনন্দবাজার পত্রিকার একটি রিপোর্ট আমি আপনাদের সামনে আজকে উল্লেখ করতে চাই। রিপোর্টটি 2024 সালের সেপ্টেম্বর মাসের প্রেমাংশু চৌধুরীর লেখা রিপোর্ট। বেকারত্ব কমেছে বঙ্গে, বেড়েছে বিনা পয়সায় কাজ। আসুন সেই রিপোর্টের একটা অংশ আমরা একটু পড়ে নিই। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে 2023-24-এ পশ্চিমবঙ্গে 15 থেকে 29 বছর বয়সী তরুণদের মধ্যে বেকারত্বের হার 9%। কোভিডের পরের বছর অর্থাৎ 2021-22-এ তরুণদের মধ্যে বেকারত্বের হার 11.3% ছিল, অর্থাৎ বেকারত্বের হার 2 বছরে প্রায় 20% কমেছে। এ তো ভালো কথা, তাই নয় কি? কিন্তু আসলেই কি ভালো কথা? উল্টো দিকে পশ্চিমবঙ্গে বাড়ির ব্যবসা বা চাষবাসের কাজে বিনা আয়ে কাজ করা মানুষের হারও বেড়েছে। অর্থাৎ বেকারত্বের হার কমানো কাগজে কলমে যেটা দেখানো হচ্ছে সেটা আদতে বেকারত্বের হার কমা নয়, বরং বিনা বেতনে কাজ করা মানুষদের হার বেড়ে যাওয়া। 2021-22-এ পশ্চিমবঙ্গে কর্মরত মানুষের
9.2% এইভাবে বিনা পয়সায় পারিবারিক ব্যবসায় কাজ করতেন। 2023-24 তাদের সংখ্যা বেড়ে 11.4% হয়েছে। অর্থাৎ 2 বছরে এই বিনা পয়সায় কাজ করা কর্মীর সংখ্যা প্রায় 24% বেড়েছে। সরকারি খাতায় কলমে তাদের স্বনির্ভর বলে ধরে নেওয়া হয়েছে, তাই তারা বেকারদের দলে পড়ছেন না, কিন্তু আসলে তারা কোনো রোজগার করছেন না। তবে তারা কাজ করছেন বলে পারিবারিক ব্যবসা বা বাড়ির কারখানায় কর্মী নিয়োগ করতে হচ্ছে না, খরচ সাশ্রয় হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন কর্মী বলের এই 11%-এর বেশি মানুষ আসলে অন্য জায়গায় কাজ না পেয়ে বাড়ির ব্যবসা, ছোট কারখানায় বিনা বেতনে কাজ করছেন। অর্থাৎ কোনো রাজ্যের সরকার যদি তার কর্মচারীদের মাইনে না দেয়, তাহলে এই মাইনে না দেওয়ার পরম্পরাটা কিন্তু বেসরকারি ক্ষেত্রেও ছড়িয়ে যায়। এটা কিন্তু আমরা সরাসরি 1:1 দেখতে পাচ্ছি। যারা অন্য জায়গায় কাজ পাচ্ছেন না, তারা কাজ পাচ্ছেন না কেন? কারণ এমপ্লয়াররা এমপ্লয় করতে পারছেন না কেন? কারণ তাদের হাতে কর্মচারীকে মাইনে দেওয়ার পয়সা নেই। এবং এই পয়সা না থাকার চেইনটা কিন্তু শুরু হচ্ছে সরকারি কর্মচারীদেরকে মাইনে না দেওয়ার চেইন থেকে, সরকারি কর্মচারীদের মাইনে না দেওয়ার পয়েন্টটা থেকে। এটা একটা চেইন রিয়াকশন। অর্থনীতিবিদরা তো এই বিষয়টা বুঝবেন। সুপ্রিম কোর্টের মাই লর্ডরাও এটা অনায়াসে বুঝতে পারবেন। এবং এই কারণেই বুঝি বেড়ে চলেছে পশ্চিমবঙ্গে বিনা বেতনের কাজ। এ হলো ডিএ না দেওয়ার, অর্থাৎ সরকারি কর্মচারীদের তাদের প্রাপ্য বেতন না দেওয়ার সুদূর প্রসারী প্রভাব। ডিএ মানে বেতনের টাকা। এবং এটাকে আরও রিলেট করা যায় যখন আমরা আজকের দিনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে প্রায় 1 কোটি বেকার যুবসাথী প্রকল্পের লাইনে দাঁড়াচ্ছে। তা থেকেও কিন্তু আমরা বুঝতে পারছি যে এ রাজ্যে বেকারত্বের যে চেইনটা শুরু হয়েছে, সেই চেইনটা শুরু হচ্ছে কিন্তু সরকারি কর্মচারীদের তাদের প্রাপ্য বেতন না দেওয়া থেকে। এবং এরিয়ার দিয়ে দিতে না চাওয়ার এই আবেদন আদতে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের ঘোষণা করা একটি যুদ্ধ। বিচারপতিদের মাই লর্ড বলা হয়, তাঁরা না বুঝলে আর কে বুঝবেন? অসহায় মানুষের আশ্রয় কোথায়? সুপ্রিম কোর্টের বিচারপতিরা তা বোঝেন না এমন তো নয়, হতেই পারে না। ডিএ, বেতন ও পেনশন না দিয়ে সরকার যাতে অন্য কোনো কিছুই রেমিট করতে না পারে, সে ব্যবস্থা যদি সুপ্রিম কোর্ট না করে, তাহলে অন্ধকারের কুয়োর মধ্যে ঠেলে দেওয়া হয় রাজ্য সরকারের প্রায় 1,10,000 কর্মচারীকে। এক অর্থে জারি করা হয় প্রায় 10 লক্ষ কর্মচারীর বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা। এতদিন পর রাজ্য সরকার আবার একখানি নতুন প্যাঁচ কষবার চেষ্টা করছে। তারা এখনো বঞ্চিত করতে চাইছে এই 1,10,000-এর মধ্যে অন্তত 6-7 লাখ কর্মচারীকে। সুপ্রিম কোর্টের আদেশে গঠিত মনিটরিং কমিটির কাছে রাজ্য সরকার যে হিসাব পেশ করেছে, তাতে তাঁরা বলছেন যে সরকারি কর্মচারীর সংখ্যা নাকি 3 লক্ষের কিছু বেশি। কিন্তু আদতে সরকার অধিগৃহীত সংস্থাগুলো যে শিক্ষকরা আছেন, 5ম বেতন কমিশন, 6ষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট তাদের উপরেও প্রযোজ্য। এরিয়া ডিএ তাদেরও প্রাপ্য 5ম বেতন কমিশনের রিপোর্ট অনুযায়ী। তারাও সরকারি কর্মচারী। এখনো পর্যন্ত যে সমস্ত শিক্ষকরা নিযুক্ত হয়েছেন সরকারে, পশ্চিমবঙ্গ সরকারের অধিগৃহীত বিভিন্ন স্কুলে, তারাও সরকারি কর্মচারী। এখন থেকে আজকের এতৎ পরবর্তী
পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকার যদি নতুনভাবে নতুন নিয়মে কাউকে নিয়োগ করেন, তাদের ক্ষেত্রে কি হবে সে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পশ্চিমবঙ্গ সরকারের থাকলেও এতযাবৎ কাল পর্যন্ত যারা শিক্ষকতা করেছেন সরকারি, আধা সরকারি, সরকার অধিগৃহীত স্কুলে এবং বিভিন্ন সংস্থায়, তাদের উপরেও পঞ্চম বেতন কমিশনের রিপোর্ট সমভাবে কার্যকরী, ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট সমভাবে কার্যকরী। এরিয়ার ডিএ তাদেরও প্রাপ্য, মামলা তাঁরাও করেছেন, তাদের সংগ্রাম আমরা চোখের ওপর দেখেছি। সুতরাং তাদেরকে বঞ্চিত করবার প্যাঁচ কষার সরকারের কোনো জায়গা নেই। এবং আজকে সরকার বলছে যে সরকারের নাকি হিসেব করতে 2026-এর ডিসেম্বর মাস পর্যন্ত লাগবে সময়, কিন্তু তা লাগার কোনো কারণ নেই, কারণ এরকম এক্সেল প্রোগ্রামিং ইতিমধ্যেই করা আছে পশ্চিমবঙ্গ সরকারের রেভিনিউ দপ্তরের এবং অন্যান্য দপ্তরের বহু চাকুরের কাছে। ইতিমধ্যেই সেই এক্সেল প্রোগ্রামিং পৌঁছে গিয়েছে, যা থেকে অনায়াসে আলাদা আলাদা করে প্রত্যেক কর্মীর এরিয়ার অ্যামাউন্ট বের করে ফেলা যায়, এবং যার জন্য সরকারকে কিচ্ছু করতে হবে না, কোনো টিসিএসকে লাগবে না, কাউকে লাগবে না। এই প্রোগ্রাম সরকারি কর্মচারীরাই তৈরি করে ফেলেছেন, এটা তাদের কাছে আছে। রাজ্য সরকার চাইলে মাত্র 2 দিনের মধ্যে হিসেব সংগ্রহ করতে পারে এবং অতঃপর বড়জোর 7 দিন নিতে পারে সে হিসাব ভেরিফাই করতে। কিন্তু রাজ্য সরকারের সে সদিচ্ছা নেই, কারণ তারা যুদ্ধ করছেন। এটা যুদ্ধ, এটা ভারত রাষ্ট্র, ভারতের সংবিধান, ভারতের আদালত সকলের বিরুদ্ধে যুদ্ধ, এবং এই যুদ্ধ বন্ধ করার ক্ষমতা আছে একমাত্র সুপ্রিম কোর্টের। এতদিনের এত অযথা মামলার কস্ট, এমন বাঘা বাঘা উকিলদের নিয়োগ করে তার কস্ট কি রাজ্য সরকারের ওপর ইম্পোজ করবেন না মহামান্য উচ্চতম আদালত? এবং এতদিনের জমে থাকা টাকার সুদও কি পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের প্রাপ্য নয়? 18 বছর এরিয়ার ডিএ মানে বেতনের টাকা, বেতন না দিয়ে মানুষকে খাটিয়ে তাদের জীবন কি নিয়ে নেওয়া যায়? এ কি স্লো পয়জনিং নয়? এটা কি মানুষের রক্ত ঘাম শুষে নেওয়ার কনসেন্ট্রেশন ক্যাম্প, যেখানে আদতে প্রাপ্য হয় 18 বছরের প্রাপ্য এরিয়ার ডিএর উপর সুদ, সুদ সহ এরিয়ার ডিএ, সেখানে সুদ তো পাওয়া যাচ্ছেই না, এমন কি পাওয়া যাচ্ছে না আসলটাও। এ কি কোনো সভ্য দেশ? অথচ রাজ্য সরকারের তরফ থেকে যারা মামলা করছে তারা পূর্ণ বেতন পাচ্ছেন, এআইসিপি অনুযায়ী ডিএ পাচ্ছেন। এ কি সুকুমার রায়ের হিংসুটেদের গান? আমরা ভারী লক্ষ্মী সবাই, তোমরা ভারী বিশ্রী, তোমরা খাবে নিমের পাঁচন, আমরা খাবো মিশ্রি। এ কি এই কবিতা? এ থেকে সুপ্রিম কোর্টই একমাত্র বাঁচাতে পারে। এই মামলা গ্রহণ না করে, পশ্চিমবঙ্গ সরকারের আর কোনো মামলা গ্রহণ না করে এই বিষয়ক, এই মর্মে আর একটি মামলাও যদি রাজ্য সরকার করে বা রাজ্য সরকারের হয়ে কেউ করে, তাহলে যে মামলা করবে তাকে কন্টেম্পটের দায়ে ফেলার ক্ষমতা একমাত্র সুপ্রিম কোর্টের আছে। বেতন, পেনশন ও এরিয়ার ডিএ না দিয়ে অন্য কোনো রকম রেমিট করার পথ রিজার্ভ ব্যাংকের মাধ্যমে বন্ধ করে দিতে পারেন একমাত্র মহামান্য উচ্চতম আদালত। এবং এই ভয়ঙ্কর দুষ্ট রোগগ্রস্ত সরকারকে এমনই নির্দেশ আমরা আশা করি মহামান্য উচ্চতম আদালত দেবেন, তা না হলে সমস্ত মিথ্যে হয়ে যায়। ন্যায়, পৃথিবী, ধর্ম, সত্য সমস্ত মিথ্যে হয়ে যেতে দিতে উচ্চতম আদালত আশা করি দেবেন না। ধন্যবাদ।